টিভি স্পোর্টস আওয়ারে সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছে আমি রাফিউল ইসলাম রাতুল। শুরুতেই জানাবো বিপিএল এর খবর। শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর একাদশ আসরের সিলেট পর্বের খেলা। নতুন মোড়কে আয়োজিত এবারের বিপিএল এর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দেশের 3টি ভেন্যুতে। সিলেট পর্ব শেষে বিপিএল এবার মাঠ মাতাবে বন্দরনগরী চট্টগ্রামে। জমজমাট সিলেট পর্বের আদ্যপান্ত থাকছে রিপোর্টে। বিপিএল এর এবারের আসরে ব্যাটে বলে বেশ জমজমাট লড়াই দেখেছিল ঢাকার প্রথম পর্ব। সিলেট পর্ব ছিল ব্যাটে বলে জমজমাট, প্রতি ম্যাচে রান হয়েছে। টি-20 ক্রিকেটের কমপ্লিট প্যাকেজ ছিল সিলেট পর্ব। ঢাকার প্রথম পর্বের আধিপত্য সিলেট পর্ব শেষে ধরে রেখে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে রংপুর রাইডার্স। 7 ম্যাচ খেলে সবগুলোতে জিতে 14 পয়েন্ট নিয়ে সবার উপরে নুরুল হাসান সোহানের দল। 4 ম্যাচে 3 জয় নিয়ে 2-এ চিটাগং কিংস, 5 ম্যাচে 3 জয় আর 1 হারে 6 পয়েন্ট নিয়ে নেট রানরেটে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন বরিশাল। 4 পয়েন্ট নিয়ে 4-এ রয়েছে মিরাজের খুলনা টাইগার্স। খুলনার সমান 4 করে পয়েন্ট নিয়ে 5 ও 6 নম্বরে সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহী। আর টানা 6 পরাজয়ের পর সিলেট পর্বে রেকর্ড করা একটা জয় দিয়ে তালিকার তলানিতে রয়েছে ঢাকা ক্যাপিটাল। ঢাকার মতো সিলেট পর্বে আধিপত্য দেখিয়েছেন দেশি ব্যাটাররা। সিলেট পর্ব শেষে সেরা 5 রান সংগ্রাহকের 4 জনই বাংলাদেশি। 6 ম্যাচে 50.20 গড়ে 251 রান নিয়ে শীর্ষে সিলেটের জাকির হাসান। 4 ম্যাচে 249 রান নিয়ে 2-এ চট্টগ্রাম কিংসের বিদেশি রিক্রুট উসমান খান। 7 ম্যাচে একটি সেঞ্চুরি সহ 246 রান করে তৃতীয় ঢাকার ওপেনার তানজিদ তামিম। ঢাকা পর্বে ছন্দহীন থাকার পর সিলেটে এসে রেকর্ড করা এক সেঞ্চুরি সহ 48 গড়ে 240 রান নিয়ে 4-এ রয়েছেন ঢাকার আরেক ওপেনার লিটন দাস। আর 228 রান নিয়ে পঞ্চম স্থানে আছেন সাইফ হাসান। ব্যাটারদের শাসনের মধ্যে ঝলক দেখিয়েছেন বোলাররাও। এখানেও দাপট বাংলাদেশিদের। 6 ম্যাচে 14 উইকেট নিয়ে সবার উপরে টাইগার পেসার তাসকিন আহমেদ। 5 ম্যাচে 11 উইকেট নিয়ে 2-এ খুলনার পেসার আবু হায়দার রনি। 1 ম্যাচ বেশি খেলে রনির সমান 11 উইকেট নিয়ে 3-এ অবস্থান আরেক টাইগার পেসার সিলেটের তানজিম সাকিব। সমান 7 ম্যাচে সমান 9 উইকেট নিয়ে 4 ও 5 নম্বরে রংপুরের 2 বোলার খুজদিল শাহ ও শেখ মেহেদী হাসান। ঢাকা পর্বের মতো সিলেটও হয়েছে রান বন্যা। আর শতকের দেখা পেয়েছেন ঢাকা ক্যাপিটালের 2 ওপেনার তানজিদ তামিম ও লিটন। 254 রান করে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড করে ঢাকা ক্যাপিটাল। আর স্বীকৃত টি-20 ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ 241 রানে জুটি করে বিশ্ব রেকর্ড করেন তানজিদ লিটন জুটি। আর বিপিএল ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম 44 বলে সেঞ্চুরি রেকর্ড করেন জাতীয় দলের ওপেনার লিটন দাস। আর এই সবগুলো রেকর্ড হয়েছে দুর্বার রাজশাহীর বিপক্ষে এক ম্যাচেই। রিফাত আঞ্জুম, দেশ টিভি স্পোর্টস ডেস্ক। বিপিএলে বিদেশি ক্রিকেটার সংকটের মধ্যেই চমক দেখালো দুর্বার রাজশাহী। বোলিং বিভাগ শক্তিশালী করতে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার মিগুয়েল কামিন্সকে দলে ভিড়িয়েছে রাজশাহী। চট্টগ্রাম পর্ব থেকেই দলে যোগ দিবেন কামিন্স। মিগুয়েল কামিন্স আন্তর্জাতিক মঞ্চে 2014 থেকে 2019 সাল পর্যন্ত খেলেছেন। 14 টেস্ট ও 11টি ওয়ানডেতে তার অভিজ্ঞতা থাকলেও উল্লেখযোগ্য তেমন কোনো পারফরম্যান্স নেই তার। শেষ স্বীকৃত ক্রিকেট খেলেছেন 2022 সালের ভাইটালিটি ব্লাস্টে। সেখানে তিনি 3 ম্যাচে 5 উইকেট নিয়েছেন। পিএসএলে অংশ নিয়েও পারফরম্যান্স ছিল হতাশাজনক। 6 ম্যাচে মাত্র 4 পয়েন্ট নিয়ে টেবিলের নিচের দিকে রয়েছে এনামুল হক বিজয়ের দল। বিপিএলে মানসম্মত বিদেশি ক্রিকেটারদের সংকট নতুন নয়। চলতি আসরেও বেশিরভাগ দলে সেই অভাব স্পষ্ট। তবে দুর্বার রাজশাহীর জন্য এই সংকট যেন আরও প্রকট। বিশেষ করে বোলিং আক্রমণ নিয়ে হতাশ ভক্তরা। তাই চট্টগ্রামে পরবর্তী 4 ম্যাচে কামিন্সের বোলিং নিয়ে আশাবাদী অধিনায়ক এনামুল হক বিজয়। এবার জানাবো ফুটবলের খবর। ইউরোপিয়ান ফুটবলে শুরু হয়েছে শীতকালীন দলবদল। এরই মধ্যে গুঞ্জন উঠেছে লেস্টার সিটি ছাড়তে যাচ্ছেন বাংলাদেশের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। ব্রিটিশ গণমাধ্যমের মতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে পারেন এই ফুটবলার। আরও জানাচ্ছেন তাসবি শরণ। যা ধারণা করা হয়েছিল সেটাই সত্য হতে চলেছে। শীতকালীন দলবদলেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি ছাড়ছেন বাংলাদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। ধারে বাকি মৌসুমের জন্য তিনি খুঁজে নিচ্ছেন নতুন একটি ক্লাব। ব্রিটিশ গণমাধ্যমগুলোর দাবি, চলতি মৌসুমের বাকি অংশের জন্য ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে পারেন হামজা চৌধুরী। দুই পক্ষের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত। এই সপ্তাহেই শেফিল্ডের সঙ্গে ধারে চুক্তি করবেন এই ফুটবলার। অবশ্য অনেকদিন ধরেই হামজার প্রতি আগ্রহী ছিল শেফিল্ড ইউনাইটেড। গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনে যায় দলটি। বর্তমানে তারা আছে প্রথম বিভাগের ফুটবলে। সেখানে অবশ্য বেশ শক্ত অবস্থানে আছে শেফিল্ড। টেবিল টপার্স লিডস থেকে 1 পয়েন্ট কম নিয়ে টেবিলের 3-এ আছে তারা। মৌসুম শেষে সেরা 2-এ থাকতে পারলে পরের মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি খেলার সুযোগ পাবে দলটি।
অন্যদিকে বর্তমানে দুর্দশায় ভুগছে একসময় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটি। লিগ টেবিলের ১৯ নম্বরে আছে তারা। মৌসুম শেষে রেলিগেশন জোনে থাকলে তাদেরও চ্যাম্পিয়নশিপ খেলতে হবে আগামী মৌসুমে। ইংল্যান্ডের লেস্টার শায়ারে জন্ম নেয়া হামজার ক্যারিয়ারের শুরুটা হয় লেস্টার সিটি দিয়ে। মাঝে অন্যান্য ক্লাবের ধারে খেললেও শৈশবের ক্লাব একেবারে কখনোই ছেড়ে যাননি তিনি। এই মৌসুমে লেস্টারের জার্সিতে অবশ্য ম্যাচ খেলার তেমন সুযোগ পাচ্ছিলেন না হামজা চৌধুরী। শেফিল্ডের হয়ে ম্যাচ সংখ্যা বাড়তে পারে এই ফুটবলারের, তাই প্রিমিয়ার লিগ ছাড়লেও খুব একটা আক্ষেপ থাকবে না হামজা চৌধুরীর ভক্তদের। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি, চেলসি ও লিভারপুল। রাত ১:৩০টায় ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামবে ম্যান সিটি। একই সময় চেলসি লড়বে বোর্নমাউথের বিপক্ষে। আর রাত ২টায় টেবিল টপার লিভারপুলের বিপক্ষে খেলবে নটিংহ্যাম ফরেস্ট। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। প্রিমিয়ার লিগে সময়টা মোটেও ভালো যাচ্ছে না জায়ান্ট ম্যানচেস্টার সিটির। শিরোপা জয়ের দৌড়ে থাকা সিটিজেনরা পরাজয় দিয়ে আর ড্র করে হোঁচট খেতে খেতে লিগ শিরোপার দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। এবার তাদের প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড। ৩৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রয়েছে ম্যান সিটি। সবশেষ ৫ ম্যাচে টানা ৩ ম্যাচে জয় পেয়েছে তারা। দলে নতুন কোনো ইনজুরির সমস্যা নেই। হাল্যান্ড, ডি ব্রুয়না, ফোডেন সবাই রয়েছেন ফিট। সিটিজেনদের লক্ষ্যই থাকবে ম্যাচ জিতে তালিকার উপরের দিকে উঠে আসা। আরেক ম্যাচে চেলসির প্রতিপক্ষ পয়েন্ট টেবিলে ৭ নম্বরে থাকা বোর্নমাউথ। সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না চেলসির। সবশেষ ৫ ম্যাচে মাত্র একটি ম্যাচে জিতেছে অল ব্লুসরা। পালমার, সানচোসরা গোলের দেখা পাচ্ছেন না। বোর্নমাউথকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান ধরে রাখতে চাইবে চেলসি। প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মাঠে নামবে টেবিল টপার লিভারপুল। ৪৬ পয়েন্ট নিয়ে অলরেডরা লিগ শিরোপা জয়ের দৌড়ে বেশ ভালোভাবেই রয়েছে। সম্প্রতি খেলা ৫ ম্যাচে ৩টিতে জয় পেয়েছে লিভারপুল। কার্ড নিষেধাজ্ঞায় এই ম্যাচে খেলতে পারবেন না ডারউইন নুনেস। সালা, গাকপো, ম্যাক অ্যালিস্টাররা জয়ের ধারা ধরে রাখতে মাঠে নামবে। তবে কাজটা মোটেও সহজ হবে না তাদের জন্য। পয়েন্ট টেবিলে ৩ নম্বরে থাকা প্রতিপক্ষ নটিংহ্যাম রয়েছে দুর্দান্ত ছন্দে। সবশেষ ৫ ম্যাচে সবগুলোতে জয় পেয়েছে তারা। তবুও শীর্ষস্থান মজবুত করাই লক্ষ্য আর্নে স্লটের শিষ্যদের। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। ৩০ বছরের সম্পর্কের ইতি টানছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা ও তার স্ত্রী ক্রিস্টিনা সেরা। স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ট জানিয়েছে গত ডিসেম্বরে এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা। ১৯৯৪ সালে একসঙ্গে পথ চলা শুরু করেন গার্দিওলা ও ক্রিস্টিনা। ২০১৪ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেও ৫ বছর ধরে আলাদা থাকছেন তারা। গার্দিওলা ক্রিস্টিনা দম্পতি ৩ সন্তানের বাবা মা। ৩ সন্তানের মধ্যে সবার বড় মারিয়ার বয়স ২৪, ছেলে মারিয়াসের বয়স ২২ ও সবার ছোট মেয়ে ভ্যালেন্টিনার বয়স ১৭। ক্রিস্টিনা বার্সেলোনায় মেয়ে ভ্যালেন্টিনাকে নিয়ে পারিবারিক ফ্যাশন কোম্পানিতে ব্যস্ত। আর গার্দিওলা ম্যানচেস্টার ক্লাবের দায়িত্ব পালন করছেন। গত বছর গার্দিওলা স্ত্রীকে নিয়ে উইম্বলডনে খেলা দেখতে গেলেও তাদের সম্পর্কের দূরত্ব তখন ছিল স্পষ্ট। তবে বিচ্ছেদ হলেও তাদের সম্পর্ক এখনো বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক। এবার জানাবো অন্য খেলার খবর। একসময় গ্রাম বাংলার গুটি দ্বারা খেলা ছিল বাঙালি তরুণ সমাজের প্রাণের খেলা। সদ্য তোলা ফসলি জমিতে জমজমাট করে অনুষ্ঠিত হতো এই খেলা। তবে কালের আবর্তনে এখন তা প্রায় বিলুপ্ত। হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এই খেলার জৌলুস ফিরিয়ে আনতে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে গুটি দ্বারা প্রতিযোগিতা। ক্রীড়াপ্রেমীরা মনে করেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আবারও বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠবে খেলাটি। প্রতিনিধি মেহেদিনুর পরশের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন রিফাত আঞ্জুম। গ্রামীণ খেলাধুলার অবিচ্ছেদ্য গুটি দ্বারা খেলা একসময় গ্রাম বাংলার ডানপিঠে দুরন্ত শিশু কিশোরদের মধ্যে ছিল জনপ্রিয়। আমন ধান কাটার পর বিস্তীর্ণ জমিতে প্রাচীন এই খেলার প্রচলন থাকলেও আধুনিকতার দাপটে দিন দিন হারাতে বসেছে ঐতিহ্যবাহী এই খেলার জৌলুস। গ্রামীণ এই খেলার ঐতিহ্যকে ধরে রাখতে ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক ডাক্তার ফরিদুল হুদা স্মরণে প্রতি বছর ঐতিহ্য একাডেমির উদ্যোগে এই আয়োজন করা হয়। ২২ জন খেলোয়াড় ২ দলে ভাগ হয়ে বাঁশের মোটা লাঠি দিয়ে মহিষের শিংয়ের তৈরি ছোট্ট গুটিতে সজোরে আঘাত করে। গুটিটি লুফে নিতে পারলে আউট। এভাবেই পয়েন্টের ভিত্তিতে খেলার হার জিত নির্ধারণ করা হয়। দীর্ঘদিন পর প্রাণের এই খেলা উপভোগ করতে পেরে আনন্দিত দর্শক ও খেলোয়াড়রা। এই খেলাটার সাথে জড়িত আছি ৩৫ বছর যাবত, এবং এটা আমাদের দাদার বাপ এরাও খেলে গেছে। এটা এখন মোটামুটি বিলুপ্তির পথে, কিন্তু আমরা এই খেলাটারে ঐতিহ্যবাহী খেলাটারে আমরা ধরে রাখছি এবং প্রতি বছর এটারে আমরা একটা টুর্নামেন্ট হিসেবে আয়োজন করে উদযাপন করি। আগামীতে যেন এটি একটা টুর্নামেন্ট আকারে করা হয়। যদি টুর্নামেন্ট আকারে করা হয় তাহলে দেখা যাবে যে বিভিন্ন গ্রামের খেলোয়াড়রা সেই খেলায় অংশগ্রহণ করবে এবং
তার ধারাবাহিকতা রক্ষা পাবে এবং নতুন নতুন খেলোয়াড়ের আবির্ভাব হবে। এবং সরকার এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা আবার অনুরোধ করছি এই খেলার ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য তারা যেন স্পন্সরশিপ নিয়ে এগিয়ে আসে। এটা তো বাংলা সংস্কৃতির একটি খেলা, গুটি দ্বারা খেলা, যে খেলাটা হয়তো শেরপুর কিংবা সাহিত্য একাডেমি যদি আয়োজন না করতো তাহলে হয়তো আমরা দেখতেই পারতাম না যে গুটি দ্বারা খেলাটা আসলে কিরকম হয়। খেলা শেষে অতিথিরা দু দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আয়োজকরা বলেন সুস্থ তরুণ সমাজ এবং প্রাচীন এই খেলার ঐতিহ্য ধরে রাখতেই এই খেলার আয়োজন। তবে আমাদের চেষ্টা আছে যে এই খেলাটাকে অন্তত প্রত্নতাত্ত্বিক ইয়াতে হলেও এই সংরক্ষণ করা এবং মাঝে মাঝে খেলা এবং ভবিষ্যতে এটা নিয়ে বড় কম্পিটিশন, যারা আগে খেলতো ওই প্লেয়ারদের বের করে এনে বড় টুর্নামেন্ট আকারে খেলাটা চালু করা। ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদের সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার ফরিদুল হুদা আপ্রাণ চেষ্টা করেছেন। তার মৃত্যুর পরে আমরা তার স্মরণে এই গুটি দ্বারা খেলাটির আয়োজন করে থাকি। ডাক্তার মোহাম্মদ ফরিদুল হুদার স্মরণে এই শেরপুর মাঠে প্রতি বছর জানুয়ারি মাসে এই খেলাটির আয়োজন করে থাকি। এই ঐতিহ্যবাহী খেলাটি বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। আমরা আশা করব সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় এই খেলাটি আবার পুনরুজ্জীবন ফিরে পাবে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আবারও বিনোদনের মাধ্যম হয়ে উঠবে হারিয়ে যাওয়া এই খেলাটি, এমনটি মনে করেন এলাকাবাসী। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষ এককের প্রথম রাউন্ডে প্রত্যাশিত জয় পেয়েছে নোভাক জোকোভিচ। যুক্তরাষ্ট্রের বাসা ভারেদিকে 3-1 সেটে হারিয়েছে সার্বিয়ান তারকা। আরেক ম্যাচে চেলসির নিকোলাস জেরিকে সরাসরি সেটে হারিয়েছে জানিক সিনার। অন্যদিকে নারী এককে ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়াকে 2-1 সেটে হারিয়েছে জাপানের নাওমি ওসাকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের নিশেশ সাভারেডির বিপক্ষে মাঠে নামেন 24 গ্র্যান্ড স্ল্যাম জয়ী অভিজ্ঞ নোভাক জোকোভিচ। আর প্রথম ম্যাচেই পরীক্ষার মুখে পড়েন এই সার্বিয়ান তারকা। রড রেভার অ্যারেনা টেনিস কোর্টে ম্যাচের প্রথম সেটে জোকোভিচের সঙ্গে ভালোই লড়াই করেন 19 বছর বয়সী সাভারেডি। আর লড়াইয়ে ফল নিজের দিকে নিয়ে 6-4 গেমে জোকোভিচকে হারিয়ে 1-0 সেটে এগিয়ে যান এই মার্কিন। চ্যালেঞ্জের মুখে পড়া জোকোভিচ দ্বিতীয় সেটে লড়াই করেন। বাসাভার্ডিও চেষ্টা করেন এগিয়ে থাকার সুযোগটা ধরে রাখতে, কিন্তু তার সম্ভব হয়নি। 6-3 গেমে বাসাভার্ডিকে হারিয়ে 1-1 সেটে সমতায় ফেরেন এই সার্বিয়ান তারকা। তৃতীয় সেটে সাভারেডি এগিয়ে যাওয়ার লড়াই চালান, তবে চেষ্টা করেও শেষ পর্যন্ত 6-4 গেমে হেরে যান তিনি। 2-1 সেটে লিড নেন জোকোভিচ। চতুর্থ সেটে সার্বিয়ান তারকার অভিজ্ঞতার কাছে পারেননি সাভারেডি। 6-2 গেমের সহজ জয়ে সেট জিতে দ্বিতীয় রাউন্ডে ওঠেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের আরেক ম্যাচে চিলির নিকোলাস জেরিকে 3-0 সেটে হারিয়েছেন ইটালির জানিক সিনার। তবে জয়ের জন্য বেশ লড়াই করতে হয়েছে তাকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে টাইব্রেকারে 7-6, 7-6 গেমে প্রথম 2 সেট জেতেন সিনার। এরপর 6-1 গেমে তৃতীয় সেট জিতে দ্বিতীয় রাউন্ডে ওঠেন সিনার। অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককে প্রত্যাশিত জয় পেয়েছেন জাপানের নাওমি ওসাকা। ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়াকে 2-1 সেটে হারিয়েছেন এই জাপানিজ টেনিস কন্যা। 6-3 গেমে প্রথম সেট জেতেন তিনি। এরপর 6-3 গেমে দ্বিতীয় সেট জিতে সমতায় ফেরেন গার্সিয়া। একই ব্যবধানে তৃতীয় সেট জিতে পরের রাউন্ডে ওঠেন ওসাকা। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।